তাহলে আজকে আমাদের যে পোয়েমটা করার কথা ছিল সেটা হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম, তাই হ্যাঁ না? স্যার। এটাই তো বলেছিলাম। দেখো, একটা কথা মাথায় রাখবে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফ্রম দ্য অ্যামোরে ঠিক, ফ্রম দ্য অ্যামোরে। এই অ্যামোরেটি যে সনেট সিরিজ, এটা একটা সনেট সিরিজ। এই সনেট সিরিজ থেকে নেওয়া হয়েছে। এখানে টোটাল কটা সনেট আছে? এটাতে টোটাল সনেট আছে 89 সনেটস। ওকে, স্যার, ইয়েস। স্যার পোয়েমের নামটা আরেকবার বলুন। কোনটা বাবা? ওই যেটা ওয়ান ডে আজকে আই রোট হার নেম। হ্যাঁ, ওয়ান ডে রুট নেম। এই যে সনেটটা আছে, এটা তো সনেট নাম্বার 75, ঠিক আছে? এবার এটার যেটা মূল গ্রন্থ সেটা হচ্ছে অ্যামোরেটি। এটা যে সনেট সিরিজ, কোনটা না অ্যামোরেটিটা। টোটাল কটা সনেট আছে না 89 সনেটস আর দেয়ার। অ্যামোরেটি ফার্স্ট পাবলিশড হয় কত সালে না 1595 হয়েছে। আর অ্যাকচুয়াল অ্যাকচুয়াল এর যে সিরিজটা, সিরিজ অফ শর্ট পোয়েমস, যেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে অ্যানাক্রিনোটিক্স অ্যান্ড এপিথ্যালামিয়ান। এটার মেইন সোর্স অ্যানাক্রিনোটিক্স অ্যান্ড এপিথ্যালামিয়ান। এখান পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? এখানো পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা আছে? স্যার আরেকবার বলুন, কোনটা বলবো? মেন সোর্সটা কি বললেন? মেন সোর্স কি বললাম? অ্যানাক্রিনোটিক্স অ্যান্ড এপিথ্যালামিয়ান। এই টোটাল এই টোটাল সোর্স থেকে এই যে টোটাল আছে 89 সনেটস, তার সাবটাইটেল হচ্ছে অ্যামোরেটি, যেটাকে বলা হয় সনেট সিরিজ। ক্লিয়ার? আর আমরা যেটা পড়ছি ওয়ান ডে আই রোট হার নেম, এটা হচ্ছে সনেট নাম্বার 75। এবার অ্যামোরেটি এই সনেট সিরিজের টোটাল আছে 89 সনেটস। এটা ফার্স্ট পাবলিশ হয় 1595। ইজ ইট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার। ভেরি গুড। এবার আমি যাব কবিতায়। আচ্ছা, এখানে বলে রাখি, অ্যাকচুয়ালি এই যে সনেট সিরিজটা লেখা হয়েছিল কাকে দেখে উনি লিখেছিলেন লিখে রাখো। এটা হচ্ছে এলিজাবেথ বয়েলকে দেখে। এলিজাবেথ বয়েল হচ্ছে, এলিজাবেথ বয়েল কি ছিলেন না আইরিশ। আইরিশ হয়েছে যাকে পরে কবি বিয়ে করেছিলেন। আইরিশ গার্ল বলে লিখে রাখবো, আইরিশ ওমেন। এবার আমরা যদি কবিতার দিকে তাকাই কি পাবো? One day I wrote a name upon the strand, but came the waves and washed it away.
Again I wrote it with a second hand, but came the tide and make my painess his prey. A vain man said, see, that doused in vain essay, a mortal thing so to immortalize. For I myself shall like to this decay, and if my name be wiped out likewise, not so could I let bizarre things be devised. To die in dust, but you shall live by fame. My words your virtues rare shall eternize, and in the heavens write your glorious name. Where when as wraith shall all the world subdue, our love shall live and later life renew. এটা অ্যাকচুয়ালি একটা লিরিক্যাল পোয়েম। এর মধ্যে কি লিরিক্স আছে না আমরা এটা লেখা হয়েছে সবার মুছবো, স্ক্রিনটা ক্লিয়ার করব। এবার দেখো এখানে প্রথমে যেটা আছে ওয়ান ডে রোট অ্যান আপন দ্য স্ট্র্যান্ড, একদিন আমি তার নামটা লিখেছিলাম। আমি মানে কি এখানে কবি, কার নাম লিখেছে না তার লেডি লাভ। তার লেডি লাভ কে ছিল এই যে একটু আগে লিখালাম, এলিজাবেথ বয়েল। আপন দ্য স্ট্র্যান্ড, আপন দ্য স্ট্র্যান্ড না আপন দ্য সিশোর, আপন দ্য স্যান্ড অফ দ্য সিশোর মানে সমুদ্র সৈকতের যে বালি। সেই আমরা বাংলায় হেমন্ত মুখার্জির একটা বিখ্যাত গান শুনেছিলাম, সেই বালুকা বেলায় আমি লিখেছিনু একটি সে নাম আমি লিখেছিনু, সাগরের ঢেউ এসে তারে যেন বারে বারে মুছিয়া দিল। এখানেও সেটাই বলছে, ওয়ান ডে রোট অ্যান আপন দ্য স্ট্র্যান্ড, একদিন আমি সমুদ্র সৈকতে বা বালির চরের উপরে তার নামটা লিখেছিলাম। বাট কেম দ্য ওয়েভস, কিন্তু ঢেউ এসেছিল এন্ড ওয়াশড ইট অ্যাওয়ে, এবং এটাকে ধুয়ে নিয়ে চলে গেছিল, মুছে দিয়েছিল। এগেইন পুনরায় আই রোট ইট উইথ আ সেকেন্ড হ্যান্ড, আমি এটা লিখেছিলাম সেকেন্ড হ্যান্ড মানে দ্বিতীয় হাতে। এবার এখানে সেকেন্ড হ্যান্ড, এই সেকেন্ড হ্যান্ডের দু ধরনের এক্সপ্লানেশন হয়। একটা হচ্ছে সেকেন্ড টাইম, আর একটা হচ্ছে আদার হ্যান্ড। এই যে সেকেন্ড টাইম আর আদার হ্যান্ড, তাহলে বলছে আবার আমি লিখেছিলাম দ্বিতীয়বার, বা আবার আমি দ্বিতীয় হাত দিয়ে লিখেছিলাম। বাট কেম দ্য টাইড, কিন্তু জোয়ার এসেছিল, এন্ড মেক মাই পেইনেস হিজ প্রে, মেক মাই পেইনেস আমার এই অ্যাটেম্প্ট, আমার এই চেষ্টাটাকে করেছিল হিজ প্রে, তার শিকার। তার মানে কি আমি এই যে পরিশ্রম করে আমার এই যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাটা সে কি করেছিল, সে শিকার করে নিয়েছিল, মানে সে তার শিকার বানিয়ে নিয়েছিল, মানে আমার লেখাটাকে সে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল। Vain man said see, vain man ব্যর্থ মানুষ, said see সে বলেছিল। সে মানে এখানে কে, তার লেডি লাভ, মানে কে, নামটা কি বললাম, এলিজাবেথ বাবেল। ওয়েল Vain man said see, that doused in vain essay, তোমার এই প্রচেষ্টাটা ব্যর্থভাবেই চলে গেল। A mortal things, a mortal thing so to immortalize, মানে একটা নশ্বর জিনিসকে, একটা যে জিনিসটা নষ্ট হবেই, যে জিনিসটা ধ্বংস হবেই, তাকে তুমি অমর করতে চাইছো। For I myself shall like to this decay, আমিও নিজেও ঠিক এইভাবেও একদিন ধ্বংস হয়ে যাবো, আমরা কেউ থাকবো না। And if my name be wiped out likewise, এবং এইভাবেই আমার নামটাও কিন্তু একদিন এই পৃথিবী থেকে মুছে যাবে। To die in dust, ধুলোয় মিশে যাবে। বাট সরি, তারপরে কি আছে, নট সো, মোটেই না, কোডাই আমি বলেছিলাম লেট বেসার থিংস ডিভাইস, তুচ্ছ জিনিস, বেসার থিংস মানে ট্রিভিয়াল থিংস, তুচ্ছ জিনিসগুলোকে ধ্বংস হতে দাও। টু ডাই ইন ডাস্ট, ধুলোয় মিশে দিতে দাও। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, কিন্তু তুমি বাঁচবে। ইউ শ্যাল লিভ, তুমি বাঁচবে, বাই ফেম, তোমার খ্যাতির দ্বারা। মাই ভার্স, আমার এই কবিতাটা, ইউর ভার্চুস রেয়ার, তোমার দুর্লভ গুণাবলীগুলো, শ্যাল ইটারনাইজ, তোমাকে চিরন্তন করবে, তোমাকে অমর করে দেবে। And in heavens write your glorious name, এবং অমরত্বের খাতায়, এখানে হেভেন্স মানে অমরত্বের খাতায় তোমার নামটা, তোমার ওই গৌরবোজ্জ্বল নামটা লেখা থাকবে। Where, যেথায়, when, as, যখন,
ডেথ শ্যাল অল দ্য ওয়ার্ল্ড সাবডিউ, মৃত্যু সারা পৃথিবীকে গ্রাস করবে। আওয়ার লাভ শ্যাল লিভ, আমাদের এই ভালোবাসাটা বেঁচে থাকবে। অ্যান্ড লেটার লাইফ রিনিউ, এবং আমাদের পরবর্তী জীবন আবার কি হবে? রিনিউ হবে। বুঝতে পারলাম বাংলাটা? ক্লিয়ার সবার, না ক্লিয়ার হয়নি বলে একটু? হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার তো? হ্যাঁ কিনা প্রত্যেকে জানাবে। প্রত্যেকের ক্লিয়ার? এবার আমি ডিটেল অ্যানালিসিসে যাব এবং এর মধ্যে কি কি আছে সেগুলো ধরিয়ে দেবো। যদি ভালো করে দেখো এইখানেই হয়ে যাবে। এমন কিছু বড় কবিতা এটা নয়, ছোট কবিতা, ভালো করে এটাকে জানতে হবে। দেখো এখানে আমরা যেটা পাচ্ছি, এটা আমরা পাচ্ছি কি না, এটা একটা স্পেন্সেরিয়ান মুড। কিসের স্পেন্সেরিয়ান মুড? না এখানে যে আমার সনেট সিকোয়েন্সটা করা আছে, মানে সনেট প্যাটার্নটা আছে, এই সনেট প্যাটার্নটা হচ্ছে টিপিক্যাল স্পেন্সেরিয়ান প্যাটার্ন। টিপিক্যাল স্পেন্সেরিয়ান প্যাটার্ন না, এর আছে অক্টেভ সিস্টেম। তো এখানে যদি আমি যাই তাহলে আমি কি দেখতে পাবো না, এখানে আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে, ভালো করে আগে লিখ, এটা হচ্ছে স্পেন্সেরিয়ান সনেট, মানে স্পেন্সেরিয়ান টাইপ অফ সনেট। স্পেন্সেরিয়ান টাইপ অফ সনেটে কি থাকে? কোয়ার্টেন্স এন্ড এ কাপলেট। মানে এখানে তিনটে কোয়ার্টেন্স আছে, ফার্স্ট কোয়ার্টেন্ট, সেকেন্ড কোয়ার্টেন্ট, থার্ড কোয়ার্টেন্ট, 3 4 12 লাইন, এন্ড দেন কাপলেট মানে 2 লাইন, অর্থাৎ 14 লাইন। তাহলে আমরা কি পাচ্ছি না, স্পেন্সেরিয়ান সনেট এর টাইপ কি না, এর টাইপ হচ্ছে ফার্স্ট কোয়ার্টেন্স, ফার্স্ট কোয়ার্টেন্ট, সেকেন্ড কোয়ার্টেন্ট, থার্ড কোয়ার্টেন্ট, এটা মিলিয়ে হচ্ছে কি, এবং এর সঙ্গে কি থাকছে না, কাপলেট থাকছে। এবার যদি আমরা দেখি ফার্স্ট কোয়ার্টেন্ট কোনটা না, 1 to 4 লাইনস, মানে one day I wrote her name upon the strand, but came the waves and washed it away. Again I wrote it with the second hand, and came the tide and made my pain as his prey. দেখো এখানে একটা গল্প বলছে। কি গল্প বলছে না, আমি ফলে ফার্স্ট টু 4 লাইনস সেকেন্ড কোয়ার্টেনে আছে, সেকেন্ড কোয়ার্টেনে পাচ্ছি আমরা 5 to 8 লাইন, তারপরে কি পাবো 9 to 12 লাইন, লাস্ট অফ অল কি পাবো 12 কাপলেটে 12 to 14 লাইন। তাহলে স্পেন্সেরিয়ান সনেটের প্যাটার্ন কি হয় না, স্পেন্সেরিয়ান সনেটের প্যাটার্ন হচ্ছে এর তিনটে কোয়ার্টেন থাকবে, ফার্স্ট কোয়ার্টেন, সেকেন্ড কোয়ার্টেন এন্ড থার্ড কোয়ার্টেন, শেষে থাকবে কাপলেট। ইজ ইট ক্লিয়ার? তাহলে স্পেন্সেরিয়ান সনেট প্যাটার্ন বোঝা গেছে। প্রত্যেককে আমি জানতে চাইছি, ভালো করে বুঝবে, এখানে বুঝে গেলে আর কিছু নেই, কিন্তু ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ কি না? আরে আনসার দেবে তো? ভেরি গুড। এবার দেখো তোমরা বলবে স্যার এখানে তো কোনো প্যারাগ্রাফ করা নেই, আপনি বুঝলেন কি করে যে এটা কোয়ার্টেন, এটা কোয়ার্টেন? এইভাবে দেখো বলে দিচ্ছি। যদি আমরা এটার পোজোডিক্যাল ফিটস বা রাইম স্কিম দেখি, তাহলে ফার্স্ট কোয়ার্টেনে কি কি রাইম স্কিম থাকছে না, এবি 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 এবি, তারপরে কি থাকছে বিসি বিসি, তারপরে কি থাকছে সিডি সিডি, শেষে থাকছে ই। তাহলে এ বি এ বি, দেখো রিদম গুলো বুঝতে হবে। ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, ফার্স্ট থার্ড সেকেন্ড ফোর্থ। আবার দেখো ফার্স্ট থার্ড সেকেন্ড ফোর্থ, ফার্স্ট থার্ড সেকেন্ড, লাস্ট অফ অল দুটো সেম, তাই ই। এবার যদি আমরা এটার
থিম ওয়াইজ স্পেন্সারিয়ান সনেট প্যাটার্নের বিচার করতে যাই, তাহলে আমরা যদি ডিটেলটা অ্যানালিসিস করি বা ডিটেল অর্থটাকে যদি আমরা ভালো করে বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা কি দেখতে পাবো না, যদি আমরা দেখি ওয়ান ডে আই রোট আ নেম আপন দ্য স্ট্র্যান্ড, একদিন আমি নামটা তার লিখেছিলাম বালির ওপরে, বাট কেন দ্য ওয়েভস এন্ড ওয়াজ রিটেন, কিন্তু তোমার হচ্ছে গিয়ে ঢেউ এসেছিল এবং সেটাকে ধুয়ে নিয়ে চলে গেছিল। এগেন আই রোট ইট উইথ সেকেন্ড হ্যান্ড, এবং পুনরায় আমি এটা দ্বিতীয় হাত দিয়ে বা দ্বিতীয়বারের জন্য লিখেছিলাম, অ্যান্ড বাট কেন দ্য টাইড, এবং জোয়ার এসেছিল, অ্যান্ড মেড মাই পেইনেস হিজ প্রে, এবং আমার এই প্রচেষ্টাটাকে সে শিকার বানিয়ে নিয়েছিল। তাহলে এদিকে যদি আমি দেখি, দেখো এটা একটা গল্প বলা, দেখো যখনই সেকেন্ড কোয়ার্টার যাচ্ছি জায়গাটা চেঞ্জ হচ্ছে, কি না ওখানে একটা কনভার্স মুড আসছে, কি কনভার্স মুডটা কি না কথা বলার মতো একটা ভঙ্গি, কি না তার প্রেমিকা তখন তাকে বলছে ভেইন ম্যান সেড সি, সে আমাকে বললো ব্যর্থ মানুষ। তার মানে কি এখানে গল্পটা বললাম, এবারে গল্পটার ফলে আসছি। গল্পটার ফলটা কি হলো না, যেহেতু আমি নামটাকে লিখে অমর করতে পারছি না বা সেটাকে ইটারনাইজ করতে পারছি না, তাই তিনি বলছেন যে তুমি যে কাজটা করছো সেটা ব্যর্থ হচ্ছে, তাই ইউ আর এ ভেইন ম্যান। কে বলছে না লেডি লাভ অফ দ্য পোয়েট, কাকে বলছে টু দ্য পোয়েট। বোঝাতে পারলাম না? ইজ ইট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার। দেখো সঙ্গে সঙ্গে সেকেন্ড কোয়ার্টার আলাদা হয়ে গেল। তারপরে কি বলছে, এবার ওটা নিয়েই চলছে কি না, এ মর্টাল থিং সো টু ইমর্টালাইজ, একটা নশ্বর জিনিসকে, একটা মরণশীল জিনিসকে তুমি অমর করতে চাইছো। ফর আই মাইসেলফ শাল লাইক টু দিস ডিকে, আমিও এইভাবেই একদিন ধ্বংস হব, এন্ড ইট মাই নেম বি ওয়াইপড আপ লাইকওয়াইজ, এবং আমার নামটা এইভাবেই ধ্বংস হয়ে যাবে। তাহলে এটা, তাহলে সেকেন্ড কোয়ার্টারে কি পেলাম না, ফার্স্ট কোয়ার্টারে আমরা কি পেলাম, একটা রোমান্টিক মোড অফ থিং পেলাম, দ্বিতীয়টা কি পেলাম, টোটাল রিয়েলাইজেশন, টোটাল রিয়েলিটি, বাস্তবতা। তাহলে সেকেন্ড কোয়ার্টার পেলাম। থার্ড কোয়ার্টার দেখো আবার চেঞ্জ হবে, নট সো, দেখো ঠিক এর উল্টোতে যাচ্ছে আবার, দেখো নট সো, মোটেই না। কোডাই আমি বলেছিলাম লেট বেসার থিংস ডিভাইস, তুচ্ছ জিনিসগুলোকে ধ্বংস হতে দাও, টু ডাই ইন ডাস্ট, ধুলোয় মিশে যেতে দাও, বাট ইউ শাল লিভ, কিন্তু তুমি বাঁচবে বাই ফেম, তোমার খ্যাতির দ্বারা, মাই ভার্স, আমার কবিতা, ইউর ভার্চুস রেয়ার, তোমার রেয়ার মানে দুর্লভ, যে ভার্চুস মানে গুণ, শাল ইটারনাইজ, তোমাকে অমর করবে, অ্যান্ড ইন দ্য হেভেন্স, এবং স্বর্গে, রাইট ইউর গ্লোরিয়াস নেম, তোমার এই গৌরবোজ্জ্বল নাম লেখা থাকে। দেখো এটাও আবার একটা ঠিকের উল্টো কথা বলি। লাস্ট অফ অল উনি টানছেন কি, কনক্লুড করছেন, কিভাবে কনক্লুড করছেন দেখো, ফায়ার when as death shall all the world subdue, বলছে যখন মৃত্যু তো সবকিছু কি, all are subject to death and decay, এটা আমরা জানি যে মৃত্যু সবকিছু লাস্ট কথা, বলছে সারা পৃথিবী যে সমস্ত নশ্বর জিনিস সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আবার লাভ শ্যাল লিভ, আমাদের ভালোবাসাটা বেঁচে থাকবে, and latter life living, এবং পরবর্তী জীবনটা আবার পুনরায় পুনর্নবীকরণ। তাহলে বুঝতে পারলে স্পেন্সারিয়ান প্যাটার্ন সনেট কিভাবে লেখা হয়। ইজ ইট ক্লিয়ার প্রত্যেকের কাছে? যদি এটা রাইম প্যাটার্ন চাই কি পাবো, এবি এবি, বিসি বিসি, সিডি সিডি, ই, মাথায় ঢুকেছে? ক্লিয়ার প্রত্যেকের? ইয়েস স্যার। ভেরি গুড। লেখা হয়েছে সবার, মুছবো? স্যার ইয়েস স্যার। স্যার হ্যাঁ বলো। ওই যে শেষেরটা বলছেন ই ই, হুম, তো শেষেরটা ওই কি প্রোনাউন্সিয়েশনে এখানে সাবডিউ আর রিনিউ না 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 না, ওই এটা যে রাইম প্যাটার্ন, সান্দিক যে মানে কি বলবো, সান্দিক যে এর বৈশিষ্ট্য সেটার উপর আচ্ছা আচ্ছা রাইম আছে। স্কিম যেটাকে আমরা বলি। আর এই রাইম স্কিমটাকে যদি আমরা ভাঙি, এর রাইম স্কিম কি আছে না, এর রাইম স্কিম এটার মধ্যে কি আছে না, এটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার, একটু লিখে রাখো, আয়াম্বিক পেন্টামিটার। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের থিমটা নিশ্চয়ই কিছু বলে, আমাকে এটা আশা করি এটা বলে দিতে হবে না, তাই তো? মানে এর সারমর্ম বা সামারিটা কি লিখে দিতে হবে?
হ্যাঁ কি না? না স্যার। লেখাতে হবে না তো? না স্যার, আপনি তো বুঝিয়ে দিলেন বাংলায়। এবার দেখো এখানে লিটারারি ফিটস বা লিটারারি ডিভাইসেস কি কি আছে না, এখানে আছে অ্যালিটারেশন। আচ্ছা, এটা গেল আয়াম্বিক পেন্টামিটার মানে প্রোসোডিক্যাল ফিটস। এবার যদি এটার আমরা রেটোরিক্যাল ইউজ দেখি, রেটোরিক্যাল ইউজ কি কি রেটোরিক এখানে ইউজ করা হয়েছে, মানে কি কি ফিগার অফ স্পিচ এখানে ইউজ করা হয়েছে। প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশনে কোন কোন জায়গা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা আর কাছে প্রথমে লিখে নিই কি কি আছে। 1 নম্বর আছে অ্যালিটারেশন, 2 নম্বর আছে এক্সটেন্ডেড মেটাফোর, এইগুলোই, এই দুটোই আছে। ঠিক আছে, দেখো যদি আমরা এই দুটো রেটোরিক্যাল ইউজ আছে, কি কি পেলাম না, একটা হচ্ছে অ্যালিটারেশন, একটা হচ্ছে মেটাফোর। এবার আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ অ্যালিটারেশন। অ্যালিটারেশন কি? রিপিটেশন অফ লেটার, ভাওয়েল, ফ্রেজ অর ক্লজ, মানে বাংলায় যেটাকে আমরা বলি অনুপ্রাস বা পুনরাবৃত্তি। ঠিক আছে, সেটা লেটার দিয়ে হতে পারে, সেটা কোনো ওয়ার্ড কে দিয়ে হতে পারে, সেটা কোনো ফ্রেজ কে দিয়ে হতে পারে, সেটা কোনো ক্লজ কে দিয়ে হতে পারে। বুঝতে পারলাম না? বুঝতে পেরেছি না পারিনি? এবার স্যার দেখো, আর একবার বলুন। হ্যাঁ আর কি বললাম, অ্যালিটারেশন মানে কি বললাম, বাংলায় বললাম অনুপ্রাস। তাহলে অ্যালিটারেশন মানে কি বললাম, অনুপ্রাস মানে কোনো লেটার মানে কোনো অক্ষরকে আমরা বারবার রিপিট করতে পারি, কোনো ওয়ার্ডকে আমরা বারবার রিপিট করতে পারি, কোনো ফ্রেজকে আমরা বারবার রিপিট করতে পারি, কোনো ক্লজকে আমরা বারবার রিপিট করতে পারি। মানে সেটা হয় লেটার কোনো রিপিট হতে পারে, রিপিটেশন থাকতে পারে, কোনো একই ওয়ার্ড বারবার রিপিট হতে পারে, আবার কোনো ফ্রেজ বারবার রিপিট হতে পারে, আবার কোনো ক্লজ বারবার রিপিট হতে পারে। এই যে রিপিটিশন, এটাকে আমরা বলছি অ্যালিটারেশন। বাংলায় কি বলা হয় বললাম, অনুপ্রাস। ভালো বাংলায় বলা হয় অনুপ্রাস, মানে বারবার বা পুনরাবৃত্তি। যদি মানে এমনি জানতে চাও সেটা হচ্ছে পুনরাবৃত্তি, বারবার এটাকে বলে। বাদ বললাম অ্যালিটারেশন কি জিনিস। এবার দেখো এখানে কোথায় অ্যালিটারেশন আছে আমরা দেখে নেব। ঠিক আছে, আর এটা লেখা হয়েছে, বুঝতে পেরেছো অ্যালিটারেশন কি জিনিস? যে জিজ্ঞেস করলে স্যার বলুন। হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো বাবা? আচ্ছা, ভেরি গুড। এবার দেখো, এবার যেটা আসছি, আচ্ছা তোমাদের কিন্তু নোটিফিকেশন আজকে বলে দিয়েছে বোধহয় 30th মে বোধহয় নোটিফিকেশন হবে নতুন করে, তাই তো? পেয়েছো, সবাই জেনেছো? না হ্যালো। স্যার। আর হ্যাঁ স্যার। ম্যাক্সিমাম তোমরা 3 মাস সময় পাবে, মানে নোটিফিকেশনের পর থেকে 3 মাস, মানে 30th মে মানে জুনই ধরো, জুন জুলাই আগস্ট মানে সেপ্টেম্বরে পরীক্ষা হবে। এবার আমাদেরকে যেটা করতে হবে, যদি সিলেবাস পুরোপুরি শেষ করতে হয়, এবার পুরোপুরি আমি কিন্তু তখন খুব বেশি ডিটেল পড়াতে পারবো না, জাস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদেরকে নক আউট করে দিয়ে বেরিয়ে যাবো। কি বললাম বোঝা গেছে না বোঝা যায়নি? কারণ ডিটেল পড়াতে গেলে টোটাল যা সিলেবাস আছে বাবা পরিষ্কার বলে দিচ্ছি, আমি যদি আমার মতো করে পড়াতে যাই 2 বছর সময় লাগবে, সেটা তো আমার হাতে সময় নেই, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসছি মেটাফোর। বলতে পারবে কি হোয়াট ইজ মেটাফোর? বাংলায় বলা হয় উপমালঙ্কার। স্যার ইনডাইরেক্ট কম্প্যারিজন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। একদম সোজা বাংলায় সোজাভাবে বুঝতে গেলে, একবারে সোজা ভাষায় বুঝতে গেলে
ইনডিরেক্ট কম্প্যারিজন। মানে সিমিলি আর মেটাফোরের মধ্যে পার্থক্য কি? সিমিলিতে ডাইরেক্ট ভেরি কম্প্যারিজন গুড। হয়। সিমিলি হচ্ছে ডিরেক্ট কম্প্যারিজন থাকে। মানে আমরা বললাম এখানে এর আবার সংকেত কি থাকে, সিম্বলিক ওয়ার্ড কি থাকে না, অ্যাজ ডট ডট অ্যাজ থাকতে পারে, আবার লাইক থাকতে পারে। এগুলো হচ্ছে সিম্বলিক ওয়ার্ড। যেমন আমরা বলি যে দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ। মানে বালিকাটি হচ্ছে এতটাই সুন্দর, কার মতো না, গোলাপের মতো। তাহলে এখানে কার সঙ্গে কার কম্পারিজন হলো? গার্লের সঙ্গে রোজের। ক্লিয়ার? এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি কিনা এই অ্যাজ দিয়ে এই গার্লটার সঙ্গে এই রোজের ডিরেক্ট কম্প্যারিজন মানে তুলনা হলো। এই ডিরেক্ট কম্প্যারিজন মানে হচ্ছে কি বললাম, সেটা হয়ে গেল সিমিলি। কিন্তু যেখানে ইনডিরেক্ট কম্প্যারিজন বোঝাবে বা হিডেন কম্প্যারিজন, ইনডিরেক্ট অর হিডেন বা কনসিল্ড, হিডেন কম্প্যারিজন বোঝাবে, সেটাকে আমরা বলি মেটাফোর। যেমন আমরা বলি দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট। ভালো করে বুঝবে জিনিসগুলো, হ্যাঁ, কিছুই না, এগুলো বিরাট সোজা, বুঝে গেলে কিছু নেই। আমরা কি বলছি, ক্যামেল মানে উট হচ্ছে মরুভূমির জাহাজ। তাহলে দেখো আমরা ক্যামেলের সঙ্গে কার তুলনা করলাম, শিপ মানে জাহাজের। ঠিক আছে, তাহলে শিপ কি করে না, শিপ হচ্ছে তোমার কি বলবো, মানে এ হচ্ছে নেভাল ট্রান্সপোর্ট, নেভাল ট্রান্সপোর্ট মানে নৌযান। তাহলে মরুভূমি পেরোতে গেলে কি আমরা জাহাজে করে পেরোতে পারবো? পারবো না। কাকে দিয়ে পেরোই আমরা? ক্যামেল। তার মানে কি আমরা যেমন সমুদ্র বা জলপথ যেতে গেলে আমাদেরকে কাকে দরকার? জাহাজকে। সেরকম ডেজার্ট পেরোতে গেলে কাকে দরকার? ক্যামেলকে। তাহলে এখানে ক্যামেলের সঙ্গে আমরা ক্যামেলের সঙ্গে শিপের তুলনা হলো, কিন্তু এইরকম অ্যাজ বা লাইক দিয়ে ডিরেক্টলি বুঝতে পারলাম না। কি বললাম বোঝা গেছে? একটু ইনডিরেক্ট ওয়েতে বা হিডেন বা লুকায়িত ভাবে এর সঙ্গে এর তুলনা হলো, এটাকে আমরা বলছি মেটাফোর। ইজ ইট ক্লিয়ার? Yes, মাথায় sir. ঢোকেছে না ঢোকেনি? হ্যাঁ স্যার। প্রত্যেকে বুঝতে পেরেছো? মাথায় রাখবে, টু আনরিলেটেড থিংস আর কম্পেয়ার্ড হিয়ার। টু আনরিলেটেড থিংস আর কম্পেয়ার্ড হিয়ার। লেখা হয়েছে সবার? মুছবো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখবো এখানে কোথায় অ্যালিটারেশন ইউজ করা হয়েছে, কোথায় মেটাফোর ইউজ করা হয়েছে। আচ্ছা, আমরা এবার লাইন বাই লাইন যদি অ্যানালিসিসে যাই তাহলে পেয়ে যাব। আমরা যদি ফার্স্ট লাইনে যাই, কি বলছি ইমেজটা, one day I wrote her name. I wrote her name upon the stand, but came the waves and wasted it away. এই জায়গাটায় যদি আমরা সিম্বল, আচ্ছা আগে অ্যালিটারেশন আর এগুলো দেখিয়ে দিই। অ্যালিটারেশন মানে কি বললাম না, একই ওয়ার্ড বা একই লেটারকে বারবার ইউজ করা। দেখো যদি আমরা এই জায়গাটায় যাই, মাই পেইনেস ইজ প্রে, তাহলে পেইনেস এর পি দিয়ে শুরু হচ্ছে, প্রেও পি দিয়ে, তাহলে এই লেটারটা, এই দুটো লেটার এখানে অ্যালিটারেটেড হয়েছে। আর কি আছে এখানে অ্যালিটারেশন? আর কি আছে? স্যার আরেকবার বলুন ফার্স্ট অ্যালিটারেশনটা। ফার্স্ট অ্যালিটারেশন চলে এসো, এখানটা আছে ভেইন ম্যান সেড সি দ্যাট ডাউসড ইন ভেইন অ্যাসাই, না তার আগেরটা, বাট কেম দ্য টাইড এন্ড মেড মাই পেইনেস হিজ প্রে। মাই পেইনেস আর প্রে,
দেখো পি দিয়ে শুরু দুটো ওয়ার্ডই, এটাকে আমরা বলি অ্যালিটারেশন। আচ্ছা, আর কি আছে না, আরো যদি আমরা এইদিকে তাকাই তাহলে আমরা পাবো I myself shall like to this decay. And if my name wiped out likewise, not so could I let better things be devised. The reason to die in dust. এই দেখো die or dust, die or dust, এখানে কি alliterated word, সরি alliterated letter, সেটা হচ্ছে ডি। নেক্সট আমরা যদি যাই তাহলে পাবো এম এ রাইট অর গ্লোরিয়াস নেম, হোয়ার এন্ড হোয়েনাস। হোয়ার হোয়েনাস, দেখো এখানে কি alliterated হয়েছে ডাব্লিউ আর এইচ, দুটো লেটার ডাব্লিউ এইচ, বা ইটাকেও আমরা নিতে পারবো যেহেতু alliterated, এখানে তিনটে লেটার alliterated হয়েছে। নেক্সট অল দ্য ওয়ার্ল্ড সাবডিউ, বলো বাবা। স্যার মাই ভার্স ইওর ভার্চুস ওটা হবে না? মাই ভার্স হ্যাঁ এখানে ভি alliterated। আচ্ছা, তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লাভ, লিভ, ল্যাটার, লাইফ। লাভ, লিভ, ল্যাটার, লাইফ, এদিকে আছে alliterated না এল। তাহলে এতগুলো জায়গায় দেখো alliteration ইউজ করা হয়েছে। বুঝতে পারলাম? যদি এই জায়গাগুলো পড়ে যে হোয়াট টাইপ অফ ফিগার অফ স্পিচ আর ইউজড ইন দিস লাইনস, যে লাইনটা তুলে দিল, তখন তোমাকে আনসার করতে হবে কি বলো, alliteration বা অনুপ্রাস। বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা আমাদেরকে জানতে হবে, যে অ্যাকচুয়াল ক্রিটিক্যাল অ্যানালিসিস এখানে কি কি থাকতে পারে, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এখানে থাকতে পারে, সেটা এবার কিন্তু আমাদেরকে জানতে হবে। হয়েছে? দেখো এবারে যাবো, এখানে ইমেজ কি ব্যবহার করা হয়েছে, বলতে পারবে কেউ কি ইমেজ ব্যবহার করা হয়েছে? তোমরা তো পড়ে এসছো, এখানে ইমেজ কি ব্যবহার করা হয়েছে, কেউ বলতে পারো ইমেজারি কি ইউজ করা হয়েছে? বলতে পারবে না, তাই তো? একটু পড়ো তাহলে একটু দেখো ইমেজ কি জিনিসটা ভালো করে বুঝে দিই, না বুঝলে বুঝতে পারবে না। ইমেজারি কি? ইমেজারি হচ্ছে তোমাকে একটা ছবি দেখিয়ে তার একটা গভীর অর্থ লুকিয়ে রাখা। কি বললাম বোঝা গেছে না বোঝা যায়নি? তোমাকে বাস্তবিক একটা ছবি দেখানো, ওই দেখো এই ঘটনাটা ঘটছে, তাহলে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে আমরা কি শিক্ষা নিতে পারি, বা ভিতরের অন্তর্নিহিত অর্থটা কি, মানে এর যে হিডেন মিনিং অর কনসিলড মিনিং, সেটা দেখো। এখানে ইমেজারিটা আমি বলে দিচ্ছি, খুব সহজ জিনিস, ভালো করে বুঝতে পারবে, ভালো করে বুঝবে, তাহলে বুঝে। আমি যদি বাংলাতেই যাই বোঝাই, আমি যদি হেমন্ত মুখোপাধ্যায়ের গানেতেই যাই, সেই বালুকা বেলায় আমি লিখেছিলাম, একটা ব্যারিটন গলায় গান, সুন্দর গান। আমি জানি না তোমরা এখনকার যুগের ছেলে মেয়ে তোমরা এই গান শুনেছো কিনা, আশা করি শুনে হবে, খুব বিখ্যাত গান, বিখ্যাত শিল্পীর বিখ্যাত গান। সেই বালুকা বেলায় আমি লিখেছিলাম, একটি সে নাম আমি লিখেছিলাম, সাগরের ঢেউ এসে তারে যেন মুছিয়া দিল। তারপর লাইনটা একটু অন্য ছিল, সেই সাগরেরও কত রূপ দেখেছি, কখনো শান্ত সে কখনো অশান্ত সে, আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি। তো বাদ দিলাম ওই জায়গাটা। তাহলে আমি এর ইমেজারিটা কি না, তোমাকে দেখানো হচ্ছে যে কোন একজন সমুদ্র সৈকত, এটা মনে করো সমুদ্র সৈকত, সে এখানে কোনো কিছু একটা লিখছে, ঠিক আছে, ঢেউ আসছে, এটাকে মুছে নিয়ে চলে যাচ্ছে।
আবার সে লেখার চেষ্টা করছে, আবার ঢেউ আসছে, এটাকে মুছে নিয়ে চলে যাচ্ছে। তার মানে এটার দ্বারা বোঝা গেল যে এই পৃথিবীতে যেগুলো ক্ষণস্থায়ী জিনিস, অর্থাৎ যেগুলো মর্টাল থিংস, সেগুলো mortal things are subjected to death and decay. মানে যেগুলো মর্টাল থিংস, নশ্বর জিনিস, সেগুলো কিন্তু শেষ মৃত্যু হতে বা সেগুলো ধ্বংস কিন্তু একদিন না একদিন হবেই, তারা বাধ্য ধ্বংস। সেটা তোমাকে কাকে দিয়ে বোঝালো না, বালিতে নাম লিখে। আবার তোমরা যদি ইয়ের গান শোনো, সেখানেও এখানে ইমেজারিটা পরিষ্কার বলে দিয়েছে। বাপ্পি লাহিড়ীর একটা গান আছে, বালিতে তোমার নাম লিখে দেব, ঠিক আছে? কি বলেছে, জলে ধুয়ে যাবে। এই যে জিনিসগুলো কি তোমাকে বালিতে নাম লেখা দিয়ে বোঝানো হলো যে যে সমস্ত মর্টাল থিংস আছে আমাদের ইউনিভার্স বা আমাদের এই ওয়ার্ল্ডে, এই স্যাড ব্যাড এন্ড ম্যাড ওয়ার্ল্ডে, এরা কেউ কিন্তু ইমর্টাল হতে পারবে না। এরা কিন্তু একদিন সময়ের তালে তালে এরা একদিন ভূত হয়ে যাবে, এরা একদিন সময়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তাহলে ইমেজারিটা বোঝা গেছে না, বোঝা যায়নি? হ্যাঁ স্যার। স্যার ওই মেটাফোরটা একটু বলুন, মেটাফোরের এক্সাম্পল গুলো আচ্ছা, এখানে আমি যেটা ওয়েমে। মেটাফোর ইউজ করা হয়েছে আমি বলছি, এখন আমি যাইনি, ঠিক আছে? আমি পরতে পরতে গিয়ে গিয়ে বলবো। নেক্সট কি বলছে, again I wrote it and make my pain spray বলে দিয়েছি। vain man said she that doused in vain acid, ব্যর্থ মানুষ সে বলেছিল তোমার এই প্রচেষ্টাগুলো ব্যর্থই হয়ে যাবে। A mortal things should immortalize, একটা মর্টাল থিংসকে মানে একটা নশ্বর বা মরণশীল জিনিসকে তুমি অমর করতে চাইছো, এর উত্তর তখন কি হচ্ছে, এর উত্তর হচ্ছে তার সঙ্গে আরো কি বলছে, ফর আই মাইসেলফ। দেখো এই জায়গায় একটা সিমিলার কনভয়েন্স ইউজ করা হচ্ছে। কি রকম না, সিমিলার কনভয়েন্স মানে কি, মানে একই ধরনের অর্থযুক্ত যে ইমেজারি, সেটা কি ভালো করে বুঝবে কি একই ধরনের অর্থযুক্ত ইমেজারি বলতে যে মর্টাল থিংস শুড ইমর্টালাইজ, একটা মরণশীল জিনিসকে তুমি অমর করতে চাইছো, গুড। এবার সেই মর্টাল থিংস কাকে বলছে সে না, আই মাইসেলফ শ্যাল লাইক টু দিস ডিকে, আমিও তো এইভাবেই একদিন মরে যাবো, কারণ আমার শরীরটাও তো মরণশীল বা নশ্বর। তাহলে এখানে হচ্ছে সিমিলার কনভয়েন্স, কিসের সঙ্গে কিসের না, মর্টাল থিংস টু দ্য বিলাভেড অফ দ্য পোয়েট। বুঝতে পারলাম না? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। ভেরি গুড। নেক্সট, যদি আমরা একটু ডিটেল স্টাডি করি তাহলে আমরা কি পাবো না, এখানে দেখো একটা এক্সটেন্ডেড মেটাফোর ইউজ করা হয়ে গেছে অলরেডি। কি এক্সটেন্ডেড মেটাফোর না, যেটা আমরা সিমিলার কনভয়েন্স বললাম, ওটা যদি আমরা একটু ডিটেলে ভাবি তাহলে কি পাবো, বলছে একটা মর্টাল থিং কে তুমি ইমর্টালাইজ করতে চাইছো, আমিও তো মর্টাল, আমিও তো একদিন শেষ হয়ে যাবো, মানে আমি শেষ হয়ে যাবো মানে কি, আমি হচ্ছি মর্টাল থিংস, আই, দ্যাট মিন্স দ্য লেডি লাভ অফ দ্য পোয়েট। তাহলে এটাও একটা ইনডিরেক্ট কম্পারিজন টু দ্য মর্টাল থিং, দ্য লেডি লাভ অফ দ্য পোয়েট ইজ ইনডিরেক্টলি কম্পেয়ার্ড টু দ্য মর্টাল থিং। বুঝতে পারলাম না? তাহলে এটাকে আমরা ডিরেক্ট মেটাফোর বলতে পারবো না, এটাকে বলতে হবে এক্সটেন্ডেড মেটাফোর। বুঝতে পারলাম না? বোঝা গেছে না বোঝা যায়নি?
স্যার আর একবার বলবেন? আমি কি বললাম না, এখানে বলছে মর্টাল থিংস টু ইম্মর্টালাইজ, বলছে একটা মরণশীল জিনিসকে তুমি অমর করতে চাইছো, সেরকমই বলছে দেখো, ফর আই মাইসেলফ শ্যাল লাইক টু দিস ডি, আমিও তো নিজে একদিন এইভাবেই ধ্বংস হব। তার মানে কি আমিও তো আই অ্যাম অলসো মর্টাল থিং, এটাই তো বলতে চাইছে। বুঝতে পারলাম না? তাহলে এখানেও আমরা কি পাচ্ছি না, একটা একটা কম্প্যারিজন বা সিমিলার কনভয়েন্স এর একটা গন্ধ পাচ্ছি। যেহেতু সিমিলার কনভয়েন্স পাচ্ছি, সেটাকে আমরা ডিরেক্ট মেটাফোর বলতে পারি না, সেটাকে বলতে এক্সটেন্ডেড মেটাফোর। বুঝতে পারলাম না? হ্যাঁ স্যার। এবারে দেখো, এখানে আমরা আর একটা জিনিস পাবো। সেটা কি পাবো না, সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা একটা ভোল্টার ইউজ পাবো। এবার তোমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ভোল্টা। কেউ বলতে পারবে হোয়াট ইজ ভোল্টা? মানে ভোল্টার টোন বলা হয় অ্যাকচুয়ালি। দেখো, ভোল্টা টোন বলতে পারবে কেউ? ভোল্টা টোন মানে হচ্ছে মানে সাডেন কন্ট্রাস্ট অ্যাকচুয়ালি, মানে হঠাৎ করে বিপরীত কথাবার্তা বলা। কিরকম দেখো, এখানে অনেক জায়গায় আছে। সে বলছে কি ফর মাইসেলফ লাইক টু দিস ডিকে অ্যান্ড ইফ মাই নেম বি ওয়াইপড আউট লাইক দিস, সঙ্গে সঙ্গে কবি কি বলছে, নট সো। এই যে এই জায়গাটা নট সো, না সেটা নয়, কোডাই লেট বেসার্স থিংস বি ডিভাইস টু ডাই ইন ডাস্ট। তাহলে এই যে নট সোটা ইউজ করলো, এর আগে যে লাইনটা চলছিল একটা একটা যে রিদম প্যাটার্নে চলছিল, কি বলছিল যে একটা অমর একটা মরণশীল জিনিসকে অমর করতে চাইছো, আমিও এইভাবে মরে যাব, আমার নামটা ওইভাবে একদিন শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কবি তাকে কি করছে না, তাকে একটা সাডেন কন্ট্রাস্ট দিচ্ছে, কি বলছে যে নট সো, মোটেই না, লেট বেসার থিংস ডিভাইস, তুচ্ছ জিনিসগুলো মানে ধ্বংস হয়ে যেতে দাও, টু ডাই ইন ডাস্ট, ধুলোয় মিশে যেতে দাও, বাট আবার দেখো, বাট ইউ শ্যাল লিভ, আবার বাট ইউ শ্যাল লিভ, কিন্তু তুমি বাঁচবে, তার মানে তুমি ইমর্টাল হবে। তাহলে এখন মর্টালিটি নিয়ে কথা হচ্ছিল, সঙ্গে ইমর্টালিটি নিয়ে কথা হচ্ছিল, যে কেউ ইমর্টাল হতে পারবে না, বাট সঙ্গে সঙ্গে একজন বললো, কবি বললেন নট সো, আর একটা বলছে বাট ইউ শ্যাল লিভ। তাহলে এই যে দুটো জায়গায় মানে কি বলবো, মানে অপোজিট টিউন ইউজ করা, অ্যাকচুয়ালি অপোজিট টিউন, এই যে অপোজিট টিউনটা ইউজ করা হলে এগুলোকে বলা হয় ভোল্টা টোন। মনে থাকবে বাবা, বুঝতে পেরেছো ভোল্টা টোনটা কি? ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ কিনা? একটু সারা দাও সারা দাও সারা দাও। হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো জিনিসগুলো? কারণ মাথা রাখবে, স্পেন্সার পড়ছো মানে প্রি এলিজাবেথান পিরিয়ডের জিনিস পড়ছো 1500 সামথিং থেকে, ঠিক আছে? স্পেন্সার 1525 22 আর 23 টু 1599 পর্যন্ত পেয়েছিলেন।
এই টাইমটা লেখা পড়ছো তোমরা। আচ্ছা চলো, এবারের জিস্ট আমি একটু লিখে দেবো। জিস্ট একটু লিখবে। মানে জিস্ট বলতে কি, মানে এটাকে আমরা বলবো ক্রিটিক্যাল অ্যানালিসিস। জাস্ট ছোট করে লিখে রাখবে। দেখো যদি ফার্স্ট কোয়ার্টেন্ট যাই, সেটা কি না, সে কিভাবে বলছে না, দ্য পোয়েট এফোর্ট টু প্রিজার্ভ হিজ বিলাভেডস নেম, দ্য পোয়েটস এফোর্ট টু প্রিজার্ভ অর টু ইমর্টালাইজ, আমি প্রথম প্রিজার্ভই বলবো, ইমর্টালাইজ বলবো না, কারণ বালিতে নাম লিখছে। টু প্রিজার্ভ হিজ বিলাভেডস নেম against the onslaught of time and tide, against the onslaught of time and tide, that is death and decay, যেটা আমি একটু আগে লিখছিলাম, death and decay। এই জায়গাটায় কেন বললাম ফার্স্ট কোয়ার্টেন্ট প্রথম 4 লাইন, বলছে একদিন ওয়ান ডে, একদিন মানে একদিন বালুকা বেলায় আমি লিখেছিল একটি সে নাম, আমি লিখেছিল সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিল। তাহলে সে নামটা কেন লিখছিল, কারণ সে তার লেডি লাভের নামটাকে কি করতে চাইছিল বলো, সে সময় এবং মৃত্যুর এগেনস্টে গিয়ে সে সংরক্ষিত করতে চাইছিল, সে তার নামটাকে জীবন্ত করে রাখতে চাইছিল। এটাই বলেছে প্রথম কোয়ার্টেন্ট, প্রথম 4 লাইন। তারপরে সেকেন্ড কোয়ার্টেন্ট কি বলছে না, সেকেন্ড কোয়ার্টার বলছে the ladies observation, the ladies observation that every human effort, that every human effort to preserve mortal things, to preserve mortal things, like the lady's name, like the lady's name is bound to fade, is bound to fade। তাহলে সেকেন্ড কোয়ার্টারে কি পাচ্ছি দেখে নাও, vain man said she that doused in vain essay a mortal thing should immortalize, for I myself shall like to this decay and if my name be wiped out। মানে ব্যর্থ মানুষ, তোমার এই প্রচেষ্টাটা ব্যর্থই যাবে, ব্যর্থই গেল। এ মর্টাল থিংস টু ইমর্টালাইজ, কেন গেল, কারণ তুমি একটা নশ্বর জিনিসকে অমর করতে চাইছিলে, তাই গেল। এবং আমিও একদিন এইভাবে ধ্বংস হব, আমার নামটাও একদিন এইভাবেই শেষ হয়ে যাবে। তার মানে কি করলে, লেডিটা কি করলো, এটা লেডি বল কথা, আর লেডি অবজার্ভ করলো, পর্যবেক্ষণ করলো যে প্রত্যেকটা হিউম্যান এফোর্ট, কি এফোর্ট টু প্রিজার্ভ মর্টাল থিংস লাইক লেডিজ নেম ইজ বাউন্ড টু, ভয়টা পাচ্ছি না যে মানুষের যে প্রচেষ্টা যে কোনো নশ্বর জিনিসকে অমর করার, এটা ব্যর্থ হতে বাধ্য। মাথায় ঢুকলো না, ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। ভেরি গুড। থার্ড কোয়ার্টারে কি আছে না, থার্ড কোয়ার্টারে আছে
not so could I let better things devise to die in dust, but you shall live by fame. My words, your virtues rare shall eternize, and in heavens write your glorious name. এই জায়গাটা আছে। তাহলে এই জায়গাটা কি বলতে চাইছে? না আমরা এখানটায় পাবো পোয়েটস অ্যাফার্মেশন, আর যেটা লেখা হয়েছে মুছবো। Yes, sir. The poet's affirmation that though trivial things are subject to decay, but his lady love will be immortalized through his verse. মানে কি বলছে দেখো এই জায়গাটা আবার নট সো মোটেই না। কোডাই লেট বেসার থিংস ডিভাইস, তুচ্ছ জিনিসকে ধ্বংস হতে যাও, ডাইন ডাস ধুলে মিশিয়ে দাও, বাট ইউ শাল লিভ বাই ফেম, তুমি খ্যাতির দ্বারা থাকবে। মাই ভার্স, আমার কবিতা, ইওর রেয়ার ভার্চুস শাল ইটারনাইজ, তোমার আমাদের এই যে এখানে রেয়ার ভার্চু বলতে কি বোঝানো জানো তো? রেয়ার ভার্চু মানে হচ্ছে এই যে মানে লাভ, মানে সেলেস্টিয়াল যে লাভ, মানে তোমার মধ্যে যে গুণটা আছে লাভের, আমার মধ্যে যে লাভের গুণটা আছে, এই জায়গায় বলা হচ্ছে রেয়ার ভার্চু। তো এই রেয়ার ভার্চু দ্বারা, এই লাভটার দ্বারা এবং আমার এই কবিতার দ্বারা তুমি বেঁচে থাকবে বা তুমি অমর হয়ে থাকবে, সেটাই লিখেছি। দ্য পোয়েটস অ্যাফার্মেশন দ্যাট দো ট্রিভিয়াল থিংস আর সাবজেক্ট টু ডেথ, আর সাবজেক্ট টু ডিকে, বাট ইজ লেডি লাভ উইল বি ইমর্টালাইজড থ্রু হিজ ভার্স। বুঝতে পারলাম? ক্লিয়ার? তাহলে তিনটে কোয়ার্টার আমরা পেয়ে গেলাম। এবার লাস্ট কাপলেট কি পড়ে থাকছে? Fire, when as death shall all the world subdue, our love shall live and let life renew. তাহলে কাপলেটটা কি বলছে? কাপলেটটা বলছে আমরা লিখবো ইট কনফার্মড দ্যাট, এটা কনফার্ম না করে কনফার্মস করো, কনফার্মস দ্যাট লাভ triumphs over death, which subjugates all things in the world. All things of the world. মানে এই যে বলেছি ফায়ার when as death shall all the world subdue, মানে যেখানে সারা পৃথিবীর এই নশ্বর জিনিস ধ্বংস হতে বাধ্য, আওয়ার লাভ shall live, আমাদের এই ভালোবাসাটা বেঁচে থাকবে। পারলাম না? ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার তো? Yes, sir. ভেরি গুড, ভালো করে পড়বে। কোনো কিছু সমস্যা হলে যিনি ম্যানেজমেন্টে আছেন